আজ 2 মাস পর জেল থেকে বের হয়েছি, বলতে গেলে জামিনে বের হয়েছি। আমার বাবা শহরের বড় শিল্পপতি, তাই জেলে বেশি দিন থাকতে হয়নি। তাই আজকে আমার জামিন হয়ে গেল। জেলখানা থেকে বের হয়ে আনমনে বাসার দিকে হাঁটছি আর মায়ার কথা ভাবছি। মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে কোনোদিন বুঝলো না। খুব ভালোবাসতাম মায়াকে, আর মায়াকে দেখতে তো মাশাল্লাহ অনেক কিউট আর সুন্দর, যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। এখন আমার পরিচয়টা দিয়ে নেই, আমি ফুয়াদ, অনার্স শেষ করেছি, রেজাল্টের অপেক্ষায় আছি। বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল বাজালাম, কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখে অনেক খুশি হলাম। আজ 2 মাস পর আম্মুকে দেখলাম, কিন্তু আম্মু আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে চলে গেল। আজ আমার একটা অন্যায়ের কারণে মা আমার সাথে কথা বললো না, খুব খারাপ লাগছে। মা আমার সাথে কথা না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি আম্মুর পিছন নিলাম, আমি আম্মুকে পিছন থেকে ডাকছি, কিন্তু আম্মু কোনো কথা বলছে না। এইবার দৌড়ে মার কাছে গেলাম। আমি বললাম, আম্মু কি হলো, আমার সাথে কেন কথা বলছো না? আমি তো রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, তাই বলে আমাকে এমন ভাবে শাস্তি দিবা? আম্মু, আমার কোনো ছেলে নাই, ফুয়াদ নামে একটা ছেলে ছিল, কিন্তু 2 মাস আগে সে মারা গেছে। আমার কাছে তুই আমার ছেলে না, তোর ওই পাপি চেহারা আমাকে দেখাবি না, আর তোর এই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। কথাগুলো বলে আম্মু কান্না করতে করতে রুমে চলে গেল। এবার মার কথা শুনে আমার 2 চোখ বেয়ে অঝর ধারে পানি পড়তে লাগলো। শেষ পর্যন্ত মা আমাকে দূরে ঠেলে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা আটকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল করি নাই। ঘুম ভাঙলো দরজা ঠক ঠক শব্দ শুনে। দরজা খুলে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। আসলে আমি আব্বুর সাথে বেশ একটা ফ্রি ছিলাম। আব্বু, কান্না করিস না, আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি, আচ্ছা আব্বু, তুমি যা বলবে তাই হবে। আব্বু, আর একটা কথা, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আশা করি তুমি এই কথাটা রাখবে। আমি বললাম, আব্বু, আমি তোমার সব কথা মানবো। আব্বু, আমি তোমার সাথে মায়ের বিয়ে ঠিক করেছি, কারণ তোমার জন্য মায়ের জীবনটা নষ্ট হোক সেটা আমি চাই না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি যা ভালো মনে করো তাই করো আব্বু। আপনারা ভাবতেছেন এই মায়াটাকে? আসেন 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। সাকিব, ওই শালা, আমার সকালের ঘুম হারাম করে দিলি কেন? সাকিব, আরে রাখ তোর আরামের ঘুম। ওইদিকে মায়া ভাবি অন্য একটা ছেলের সাথে রিক্সায় করে কলেজে যাচ্ছে, তুই তাড়াতাড়ি কলেজে আয়। সাকিবের মুখে মায়ার কথা শুনে আমার ঘুম নিমেষেই উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসুন মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। মায়া আমাদের কলেজের 2য় বর্ষের ছাত্রী। আমি মায়াকে 2 বছর ধরে ভালোবাসি। মায়াকে আমি অনেকবার প্রপোজ করেছি, কিন্তু রাজি হয়নি। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি মায়া একটা ছেলের সাথে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আমার মাথায় রক্ত উঠে গেল। আমি গিয়ে মায়ের পাশে বসে থাকা ছেলেটার শার্টের কলার ধরে টেনে উঠালাম, উঠিয়ে নাক বরাবর দিলাম এক ঘুষি, আর ছেলেটার নাকে হাত দিয়ে মাটিতে পড়ে গেল। তারপর মায়াকে বললাম, এই তোকে না বললাম কোনো ছেলের সাথে মিশবি না, তারপরেও কেন ছেলেদের সাথে মিশিস রেগে? মায়া, আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি আমার কি হয়? ও আমার কাজিন। আসলে আপনাদের মতো বখাটে ছেলেদের জন্য আমাদের মতো মেয়েরা সুরক্ষিত নয়। আপনি একটা বখাটে। আর যাই হোক, আপনার সাথে প্রেম করা যায় না। রেগে বেগে বললো আমাকে কথাগুলো মায়া। মায়া, আমি সরি, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার সাথে অন্য কাউকে দেখতে আমার মাথা ঠিক থাকে না, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। করুণ স্বরে বললাম কথাগুলো। মায়া আমার কথায় কোনো উত্তর না দিয়ে, আমি কোনো রাস্তার বকেটের ছেলের সাথে প্রেম করতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পিছনে পড়ে থাকে, তাই বলে মায়া চলে গেল কলেজ থেকে। মায়ের কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো। আমি নিঃস্বার্থ ভাবে যাকে ভালোবাসলাম সে কিনা আমাকে রাস্তার কুকুর বললো। কিন্তু হঠাৎ মাথায় অনেক রাগ উঠলো। আমাকে মাস্তান বললো। যদি বখাটি হই তাহলে বখাটেদের মতোই মায়ের কাছ থেকে ভালোবাসা আদায় করে নিব। কালকে মায়াকে দেখাবো বকেটরা কিভাবে ভালোবাসে। পরের দিন রাস্তায় অপেক্ষা করছি মায়ার জন্য। আজকে মায়াকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর দেখলাম মায়া আসছে। আজকে একাই আসছে। কোনো কথা না বলে মায়াকে জোর করে বাইকে উঠিয়ে জোরে গাড়ি চালিয়ে একটা ভাঙা ঘরে নিয়ে আসলাম।
আসার সময় মায়া অনেক চিৎকার করেছিল আর অনেক ভয় পেয়ে গেছিল। আমি মায়া দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হার্ট করতে চাই না, আমি তোমাকে সেই 2 বছর ধরে ভালোবাসি, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই, তাহলে কেন আমাকে তুমি ভালোবাসতে পারবা না? মায়া তুমি বখাটে মাস্তান, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে এমন ভাবে আমাকে তুলে আনতে না। এগুলো পারে একমাত্র রাস্তার বখাটে ছেলে গুলোই, যার কারণে তোর বাবা মা কখনো শিক্ষা দেয়নি, শাসন করেনি, তাই তুমি এরকম, তোমার বাবা মা কিরকম আল্লাহ জানে। চিৎকার করে কথাগুলো বললো। এইবার আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। তুই আমাকে যা খুশি বল, বাবা মাকে মাঝে টানিস কেন? এইবার শরীরের সব শক্তি দিয়ে মায়াকে একটা চড় মারলাম আর মায়া নিচে পড়ে গেল। আমি মায়ের পাশে গিয়ে শরীর থেকে উন্ন সরিয়ে ফেললাম, মায়ের উপর শারীরিক অত্যাচার করলাম, আমাদের ভাষায় যেটাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি মায়াকে ধর্ষণ করেছি, আমাকে বকাটে মাস্তান আর আম্মু আব্বুকে গালি দেওয়ার কারণে। মায়া আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠতে পারেনি। মায়া আমার পা পর্যন্ত ধরেছিল যেন আমি ওর কোনো ক্ষতি না করি, কিন্তু তখন আমার মাথায় অনেক রাগ ছিল। মায়াকে একভাবে কান্না করে চলেছে, এক পর্যায়ে মার চলে এসেছে। মানুষগুলো এসে আমাকে মারতে লাগলো। অতিরিক্ত মারার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি জেলখানায়। তারপর আব্বু আসলো, আব্বু এসে পুরো কাহিনী শুনতে চাইলো। আমি আব্বুকে সবকিছু খুলে বললাম। আব্বু বললো, তুই কোনো চিন্তা করিস না, তোকে যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাব। জেলে থাকার সময় মায়া কোনো খবর পাইনি, এমনকি আমার মা আমাকে দেখতে পর্যন্ত আসেনি। আর তার 2 মাস পর আমার জামিন হয়ে যায়। আর তারপরের কাহিনী তো আপনারা জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিলাম। সবকিছু গুছিয়ে বাইরে এসে দেখি আব্বু আম্মু নাস্তা করছে। আমি যেই নাস্তা করতে টেবিলে যাব তখনই আম্মু টেবিল থেকে উঠে চলে গেল। নিজের প্রতি খুব রাগ লাগছে আমার জন্য। আম্মু নাস্তা না করে চলে গেল। আম্মু আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আর নাস্তা করলাম না। নাস্তা না করে আব্বুর সাথে অফিসে চলে আসলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা ভালোই কাটলো। হঠাৎ আব্বু এসে ডাক দিল আর বলল, আব্বু আগামী রবিবার তো তোমার বিয়ে মায়ের সাথে। দেখতে দেখতে রবিবার চলে আসলো। কোনো আয়োজন বাদে বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এখন কোন মুখ নিয়ে মায়ের কাছে যাব? মায়া কোনোদিন মেনে নিতে পারবে না আমাকে। তারপর 2টার দিকে সাহস নিয়ে রুমে ঢুকে পড়লাম, কারণ মায়াকে বিয়ে করার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। রাগের কারণে সেদিন মায়ের জীবন নষ্ট করে ফেলেছিলাম। আমি কি পারবো মায়ের ভাঙা মনটাকে জোড়া লাগাতে? ভাবতে ভাবতে রুমে আসলাম। এসে দেখি মায়া কান্না করছে। আমি মায়ের পাশে বসতে যাব তখনই মায়া আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসাবে তো কোনোদিনও মানবো না। তুই কোনোদিন আমার সামনে স্বামীর অধিকার দেখাতে আসবি না। মায়া, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ওদিন রাগের মাথায় ওসব কাজ করেছি, তার জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মায়া, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। আর আমি রাস্তার বখাটে মাস্তানের সাথে এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয় তাহলে রাস্তার কুকুরের মতো ভোগ করো, সেটা তো ভালোই মতোই পারো। কান্না করতে করতে বললো। তাই বলে মায়া ঘুমিয়ে পড়লো আর আমি নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লাম। মায়া আমাকে কোনোদিন মেনে নিবে না সেটা আমি ভালো করে জানতাম, কিন্তু মায়া কেন বুঝে না আমি তাকে কখনো অনেক ভালোবাসি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া ঘুমিয়ে আছে, কিন্তু মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে। আগে কত সুন্দর ছিল, আর এখন চেহারার কি অবস্থা! মনে হয় এই 2 মাসে কোনো শরীরের যত্ন নেয় না। মায়া নাড়াচাড়া করছে, মনে হয় ঘুম থেকে উঠে পড়বে। আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে। আমি, কি হয়েছে মায়া, এইভাবে বসে আছো কেন? ফ্রেশ হবা না? এবার মায়া মাথা তুললো, দেখি মায়ের চোখে পানি। তার মানে মায়া এতক্ষণ কান্না করছে। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। এই তুমি কান্না কেন করছো? মায়া, আমি কান্না করি বা যাই করি আপনার চা শুনে চলবে না। যে মানুষটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন আশা ইজ্জত যে মানুষটা মিশিয়ে শেষ করে দিয়েছে, তার সাথে আমার একই রুমে থাকতে হচ্ছে। কতটা ঘৃণা করি আপনাকে আপনি জানেন? আপনাকে দেখলে মনে হয় নিজেকে শেষ করে দেই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। আর আবার যদি রাস্তার কুকুরদের মতো ভোগ করতে চান তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে একটা মেয়ের সম্বলটাকে ছিনিয়ে নিয়েছেন। তাই আমি আপনাকে ঘৃণা করি এবং সারা জীবন ঘৃণা করে যাব।
কান্না করতে করতে বলল কথাগুলো। কোনো কথা না বলে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম কোন দিন মায়ের ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না। মেয়েটার এই 2 মাসে অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাকে সে যেন খুশি থাকে, তাকে তার মতো থাকতে দিব। আমি বাসায় এসে দেখি আম্মু আর মায়া রান্না করছে। আম্মু আর মায়া হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে মায়া আম্মুকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম, এসে গুছিয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। নিচে এসে দেখি আম্মু আর মায়া একসাথে নাস্তা করছে। আমার নাস্তা টেবিলের এক পাশে রাখা আছে, তাই আমি নাস্তা না করে অফিসে চলে আসলাম। আমার ভীষণ রাগ হতে লাগলো, আমাকে একবারও ডাকলো না নাস্তা করার জন্য। অফিসে গিয়ে আব্বুর সাথে সবকিছু দেখাশোনা করতে লাগলাম। এখন আর বন্ধুদের সাথে বেশি একটা ঘোরাফেরা করি না। দুপুরের লাঞ্চ টাইমে আমি আর আব্বু আসলাম বাসায় খেতে। আমি আর আব্বু টেবিলে বসলাম, দেখলাম আব্বুর খাবার সবকিছু এগিয়ে দিচ্ছে আম্মু আর মায়া, কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না। সবাই দুপুরে খাবার খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার উপর কারো কোনো নজর নাই। আমার খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে না খাইয়ে খায় নাই, আজ এটা কি করলো। খুব হাসি পাচ্ছে আর বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন আব্বু আমার সামনে একটা প্লেট এগিয়ে দিয়ে বলল আর কিছু ভাত দিল। আমি কোনো কিছু না বলে বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 11টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি, তখন দেখলাম একটা ফুচকার দোকানে। আমি ওখানে গিয়ে কিছু ফুচকা কিনলাম, তারপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি মায়া টিভি দেখছে। আমি মায়ের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। মায়া একবার প্যাকেটটার দিকে তাকিয়ে আবার টিভি দেখার মনোযোগ দিল। আমি কি হলো ধরো, তুমি তো আগে অনেক ফুচকা খেতে, তাই নিয়ে আসলাম। মায়া আমি বলছি না আমার বিষয়ে আপনি কোনো অধিকার ফলাতে আসবেন না। আর আপনি কি ভাবছেন আপনার দেওয়া জিনিস আমি খাবো? হা হা হা, ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি বিষ পর্যন্ত খাবো না। যে মানুষ একটা মেয়ের সম্মান দিতে জানে না, তার হাতে জিনিস খেলে আমারও তো পাপ হবে। যত সব রাস্তার কুত্তা বকাটে মাস্তান, আপনাকে গালি দিলাম। এখন যে আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, সে চাইলে আর আমাকেও পাবে না, চিৎকার করে বলল। আর কোনো কথা না বলে টেবিলের উপর প্যাকেটটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। মায়া যতই গালাগাল দেয়, এইসবের জন্য আমি দায়, আর আমি মায়াকে ভালোবাসি। এইভাবে কিছুদিন চলে গেল। একদিন আম্মু আমার সাথে কয়দিনে আম্মু আমার সাথে কোনো প্রকার কথা বলেনি। আর মায়ের সাথে কথা বলতে গেলে গালাগাল দিয়ে অবহেলা করত। আমি আর সহ্য করতে পারছি না আপনজনদের অবহেলাগুলো। আমি এই কয়েকদিন বাড়িতে খাওয়া দাওয়া করিনি, কেউ একবারও জিজ্ঞেস করেনি খেয়েছে কিনা। আজকে অফিসে বসে বসে কাজ করছি, তখন আব্বু এসে বলল মায়ের নাকি শরীর খারাপ হয়েছে। আমি আর আব্বু তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে সরাসরি আমাদের রুমে ঢুকে গেলাম। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে মায়ের পাশে বসলাম আর মাকে একটু দূরে সরে গেল। আমি কি হয়েছে? আব্বু বলল তোমার নাকি শরীর খারাপ। মায়া চুপ করে আছে। আমি কি হলো বলো, বড় কিছু হলো? ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর মায়া যা বলল তা শুনে তো আমি অবাক। মায়া বলল আমি মা হতে চলেছি, মন খারাপ করে। আমি বাবা হতে চলেছি। এত বড় খুশির সংবাদ, তুমি মন খারাপ করে আছো কেন? তুমি জানো আমি কত খুশি। মায়া আমি অ্যাবর্শন করাবো, করুণ কণ্ঠে। আমি ঠিক বুঝলাম না মায়া, আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করাবো। কিছুটা রেগে বলল আমি কি বলো অ্যাবর্শন করাবে মানে? পাগল হয়ে গেছো নাকি তুমি? এটা আমি কিছুতেই হতে দিব না। আমার বাচ্চা আমি নষ্ট হতে দিব না। মায়া আমার পেটে আমি কোনো বখাটে মাস্তান ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না, তাই আমি ডিসিশন নিয়েছি অ্যাবর্শন করাবো। রেগে কথাগুলো বলল। মায়া তুমি আমাকে যা শাস্তি দিবা দাও, আমার নিষ্পাপ বাচ্চাকে কেন ক্ষতি করবা? সে তো আর কোনো দোষ করেনি, তুমি যা শাস্তি দিবা দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু তুমি বাচ্চাটার কোনো ক্ষতি করো না প্লিজ। এমন বড় শাস্তি তুমি আমাকে দিও না। কান্না করতে করতে বললাম আমি কথাগুলো। মা আমার পেটে যে বাচ্চা সেটা হলো একটা অমানুষের বাচ্চা। সে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়ের জীবিত লাশ করে দিতে পারে। তার বাচ্চা বড় হয়ে তার বাবার মতো হবে না সেটা কেউ বলতে পারবে? তাই আমি আমার পেটে কোনো অমানুষের বাচ্চা ধরতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয় তাহলে তার বাবার মতো অমানুষ হবে। তাই আগে থেকেই আমি পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না। চিৎকার দিয়ে কথাগুলো বললো। আমি বললাম প্লিজ মায়া তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে কিছু বলো না। মায়া তোমাকে কথা দিয়ে এলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথে সাথে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা তোমাকে পর্যন্ত দেখতে দিব না, তার আগেই আমি সবকিছু নিয়ে চলে যাব। কান্না করতে করতে বললাম কথাগুলো। আমার কান্না দেখে মায়া হয়তো কিছুটা মায়া হয়েছে, তাই সে রাজি হয়। আমিও ওখানে বসে বসে ভাবছি নিজের সন্তানকে কেউ এমন ভাবে বলে। মায়ের সাথে না হয় একটা অন্যায় করছি, কিন্তু এখন তো সে তো আমার বউ হয়।
আমি তো মায়াকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে মায়া কেন আমার সাথে এমন করে? মায়াকে তো আমি অনেক ভালোবাসি, এটা কেন সে বুঝে না? বাইরে চলে আসলাম, এক প্যাকেট সিগারেট কিনলাম, সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম আর মনের সব দুঃখ ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আমি সবার কাছ থেকে দূরে সরে যাব, কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে। মায়া তো আমার সন্তানকে কখনো মেনে নিবে না। সিগারেট শেষ করে নিচে চলে আসলাম, সবাই একসাথে বসে খাচ্ছে, আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আজকে আমাকে কেউ না ডেকে খাওয়া দাওয়া করছে। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন আব্বু ডাক দিল খাবার খাওয়ার জন্য। খিদে নেই বলে চলে আসলাম। আমার মার কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেছি, আমার সাথে এই কয়দিনে কথা বলেনি। নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া খাটে নেই, হয়তো নিচে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে এলাম। অফিস শেষ করে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, ফল আর মাদার হরলিক্স আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিস। কেনাকাটা শেষ করতে অজর ঝরে বৃষ্টি হতে লাগলো। আজকে বৃষ্টিতে ভিজতে অনেক মন চাচ্ছে, তাই ভিজে ভিজে বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আব্বা এসে দরজা খুলে দিল। আব্বু, কিরে তুই বৃষ্টিতে কেন ভিজছিস? তোর তো জ্বর আসবে। আমি কিছু হবে না, অনেকদিন পর ভিজছি, ভালো লাগছে। আর কিছু না বলে রুমে চলে গেলাম। রুমে এসে দেখি মায়া জানালার গ্রিল ধরে এক মনে বাহিরের দিকে তাকায় আছে। আমি মায়াকে ডাক দিলাম, মায়া আমার দিকে তাকালো। আমি মায়ের হাতে ফল আর হরলিক্সের প্যাকেট দিতে যাব, তখন মায়া বলল, মা আপনাকে এইসব আনতে বলছে কে? এইসব ঢং করা কোনো দরকার নেই। আমি জীবনটা ধ্বংস করে এখন মজা করতে এসেছেন, যত সব ঢং দেখলে বাঁচি না। আর আপনি ভাবলেন কিভাবে একটা অমানুষের হাতের কিছু আমি খাবো? যদি সারাদিন কিছু না খেয়ে থাকি তবু আপনার মতো অমানুষের দেওয়া কিছু খাবো না। আমি এইসব কিছু আনতে চাইনি, শুধু আমার বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো প্রকার শাস্তি দিও না। তুমি আমার বাচ্চাটার জন্য নিয়মিত খাও। মা, আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নেই, তো আবার আপনার মতো জানোয়ারের বাচ্চা আমি নিব কোনোদিনও সম্ভব না। আচ্ছা, শুধু আমার বাচ্চা, তোমার বাচ্চা তোমাকে বাচ্চার মা বলে কোনোদিন পরিচয় দিব না। শুধু আমার বাচ্চার জন্য এগুলো নাও প্লিজ। মায়ের রাগী লোক দিয়ে আমার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া শুয়ে পড়েছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি একটা চাদর জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো দেখি 12টা বেজে গেছে। পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে। তাহলে সারা রাত আমার জ্বর ছিল, কিন্তু মায়া তো জানার কথা সে আমার জ্বর এসেছে। হয়তো মায়া আমাকে ঘৃণা করে, তাই আমার শরীর স্পর্শ করেনি। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আর আম্মু আমার প্রতি একটু মায়াও হলো না। আর আমি মায়াকে তো আমার জীবনের চেয়েও ভালোবেসেছি, তো একটু দেখে যেতে পারতো আমি বেঁচে আছি না মরে গেছি। আব্বু, তুই একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি, না আব্বু, কোনো দরকার নেই, আমি বাহির থেকে খেয়ে নিব। আব্বু, আমি সব বুঝি রে বাবা, মেয়েটা তোকে এখনো ক্ষমা করতে পারে নাই, আমি নিয়ে আসছি খাবার। তাই বলে আব্বু চলে গেল নিচে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন মায়ের রুমে আসলো, এসে আমার দিকে একবার তাকিয়ে ওর কাজ ও করতে লাগলো। কাজ শেষ করে রুম থেকে চলে গেল। আমি যে মেয়েটাকে এত ভালোবাসি তার আমার প্রতি একটু মায়া হলো না। যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসে ছিলাম আমি তাকে। সেদিন হয়তো আর পাবে না, চলে যাব সবকিছু মায়া ত্যাগ করে। তখন আমার উপর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ বকাটে বলবে না। তারপর বাবা এসে খাইয়ে দিয়ে চলে গেল। তারপর বিকেলের দিকে শরীরটা একটু ভালো হলো। আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম আর কিছু খেয়ে নিলাম। এইভাবে চলে গেল আরো 2 দিন। আর এই 2 দিনে হালকা জ্বর ছিল। আম্মু আর মায়া একবার দেখতেও আসেনি, সবাই অবহেলা করেছে। এখন কেন জানি নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। নিজের আপনজনদের এমন অবহেলা আর সহ্য হচ্ছে না। আজকে একটু অফিসে আসলাম, কাজ শেষ করে বাসায় আসার সময় মায়ের জন্য কিছু জিনিস কিনলাম, যাতে আমার বাবুটা মায়ের পেটের ভিতরে সুস্থ থাকে। আম্মু আগেও আমার সাথে কথা বলতো না, এখনো বলে না। আমি কথা বলতে চাইলে আম্মু কথা বলে না, আর আমি যখনই মায়ের সাথে কথা বলতে চাই তখনই মায়া গালাগাল দিয়ে চলে যায়। এভাবে চলে গেল 7 মাস। মা একটু নিজের শরীরে যত্ন নিতে শুরু করেছে, হয়তো নিজের সন্তান, তাই একটু মায়া হচ্ছে। মায়ের যা যা প্রয়োজন তা আব্বুকে বলে, আর আব্বু আমাকে বলে, আর আমি নিয়ে আসি। মাঝে মাঝে দেখি যে মায়া তার পেটে আলতো করে হাত বুলায় আর নিজে নিজে কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে। আমি শুনতে পারি না মনে, নিজের সন্তানের সাথে কথা বলে। এইসব দেখে খুব ভালো লাগে যে মায়া নিজের সন্তানকে ভালোবাসতে শিখেছে। হাজার হলো মা সে। আর আগের মায়া কেমন মরা উদাস হয়ে থাকতো, এখন আর আগের মতো থাকে না। আর এখন
কেমন জানো আর চোখে আমার দিকে তাকায় থাকে। আমি সেগুলো দেখো না দেখার ভান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার দিকে একটু মায়া জন্মাতে শুরু করেছে। আজ মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি মায়া ঘুমিয়ে আছে, আর এক হাত পেটের উপর। হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়ছে। আমি এবার উঠে গিয়ে মায়ের পাশে বসলাম, আর আমার হাতটা মায়ের পেটের উপর আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে। আমার বাবুটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে মাথা নিচু করে যখনই মায়ের পেটে চুমু দিতে যাব, তখনই মায়ের ঘুম ভেঙে গেল। মায়ের পেটে আমার হাত আর আমার মুখ মায়ের পেটের উপরে দেখে চোখে রাগ ভরে গেল, আর সাথে সাথে আমাকে একটা মিষ্টি খাওয়াই দিল। মায়া ঠাস ঠাস করে চর মেরে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকাই আছি, আর মায়ের চোখ দিয়ে মন হয়ে আগুন বের হচ্ছে। মায়া, কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর মনের ভিতর কোনো মানুষত্ব বোধ নাই। তুই দেখছিস আমার পেটের ভিতরে 7 মাসের একটা বাচ্চা, তারপরে তুই আমার কাছে কেমনে আসিস? হ্যাঁ, তোর মতো জানোয়ার আমার আর বিশ্বাস নেই। সিসি, মন চাচ্ছে আমি পৃথিবী ছেড়ে এখনই চলে যাই। রেগে চিৎকার করে বলল। আমি, প্লিজ মায়া, বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। করুণ সুরে বললাম কথাগুলো আমি। মায়া, তোকে আমার বিশ্বাস করবো? তুই ভাবলি কি করে? তোর মতো একটা ছোট লোক জানোয়ার রাস্তার কুকুরকে আমি বিশ্বাস করব? আমার ভাবতো কিনা হচ্ছে যে একটা 7 মাসের গর্ভবতী মায়ের কাছে আসতে তোর একটুও বিবেক বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিনই ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। রাগী কণ্ঠে বলল। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে। মায়া আমাকে আবারও ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটা স্পর্শ করতে চেয়েছিলাম, আর মায়া আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তে চোখ দিয়ে দুপটা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে আমার সন্তানের জন্য। না হলে আমার মতো আমার সন্তানও অবহেলা পাবে, আর নিজের আপনজনদের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার ও শহর ছেড়ে চলে যাব। চাইলে কেউ আমাদের খুঁজে পাবে না। সারা রাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম। মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়েছে খেয়াল করি নাই। সকালে নিচে চলে আসলাম, এসে সোজা আম্মুর রুমে চলে গেলাম। দেখে আম্মু বসে আছে। আমি গিয়ে আম্মুর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি, আম্মু, কেন তুমি আমার সাথে এমন করছো? কেন তুমি আমার সাথে এমন করছো? কেন আমায় অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। যেদিন মায়া তোমাদের নামে অনেক খারাপ খারাপ গালাগাল দিয়েছিল, তাই আমি রাগের মাথায় এমন ব্যবহার করছি। তাহলে তুমি আমাকে মারতে পারো, আর যদি শাস্তি না দাও তাহলেও তুমি একবার বলো যে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি সবকিছু ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমার শয়তান ছেলের মুখ দেখতে হবে না। আম্মা, তোর সাথে আমার কোনো কথা নাই। আমি ওদিন বলেছিলাম না আমার ছেলে মারা গেছে? যেদিন আমার ছেলে এমন একটা নোংরা কাজ করেছিল, আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নাই। তুই যেখানে খুশি সেখানে যেতে পারিস, তাতে আমার কোনো যায় আসে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলো বলল। আমি, ঠিক আছে আম্মু, আমি তোমাকে কোনোদিনও আম্মু বলে ডাকবো না। আমি চলে যাব সবাইকে ছেড়ে। কখনো এই শয়তান ছেলেটার মুখ দেখতে হবে না। আর কোনো অমানুষ তোমাকে আম্মু বলে ডাকবে না। কান্না করে বললাম কথাগুলো। আম্মুর রুম থেকে বের হয়ে সোজা আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি মায়া ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিসে যাবার জন্য, যাতে মায়া আমাকে দেখার আগে অফিসে চলে যেতে পারি। বাইরে থেকে নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিস করে বাইরে বের হলাম। বের হয়ে ভাবলাম বাসায় গেলে মায়া আর আম্মু আমাকে দেখলে হয়তো বিরক্ত হবে, তাই একটা পার্কে বসে কিছু পুরনো বন্ধুদের সাথে রাত 12টা পর্যন্ত আড্ডা দিলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ মায়া আমাকে দেখলে রাগ করবে। আমার মাঝরাতে কিছু কর্ম ভেবে সারা রাত জেগে থাকবে, আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে 1 মাস চলে গেল। এই 1 মাসে কেউ আমার সাথে তেমন কথা বলেনি, শুধু আব্বু কথা বলতো। আর কথা হবে কিভাবে? আমি অফিসে চলে যাই সকাল সকাল, ফিরে অনেক রাত করে, তাই কারোর সাথে দেখা হয় না, কথাও হয় না। আর ভুল করে আম্মু কিংবা মায়ের সামনে চলে আসে, তাহলে মাথা নিচু করে চলে যায়। আজকে সকালে হঠাৎ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে যে বের হতে যাব, তখন দেখি মায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে।
মায়াকে এক্সাইট করে চলে আসলাম। হয়তো মায়া কিছু বলতে চেয়েছিল, আমি না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল কিছু ফল আর হেলদি খাবার কিনে আনার জন্য বলতে চেয়েছিল। তাছাড়া মায়া আর কি বলবে। অফিস শেষ করে বাসায় ফেরার সময় ফল আর হেলদি জাতীয় জিনিস কিনলাম। কিনে বাবার কাছে গেলাম। আব্বুকে বললাম যে এগুলো মায়াকে দিতে। আব্বু কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আব্বু সব জানে। আব্বু আর মায়া আমার সাথে কথা বলে না, কিন্তু আব্বু আব্বু আর মায়া আমার সাথে কথা বলে না, কিন্তু আব্বু কিছু বলতে পারে না, কারণ দোষটা তো আমারই। আব্বুকে জিনিসগুলো দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম আর আমি এদিকে এদিকে ঘোরাফেরা করতে লাগলাম। রাত 12টায় বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি সব লাইট অফ, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে যা দেখলাম তা দেখে আমি অবাক। দেখলাম যে মায়া খাটের উপর বসে আছে। মায়াকে দেখে কিছুটা ভয় পেলাম। মায়া, তোমার এই রুমে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে বলতে পারো, আমি যেতাম। তুমি কেন কষ্ট করে আসতে? মা, আমি শুধু শুধু মানুষটাকে এতদিন খারাপ ভেবেছি, কত গালাগাল দিয়েছি, আর সে মানুষটা আমার সাথে কখনো খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর রাগ পর্যন্ত দেখায়নি। আস্তে আস্তে বলল কথাগুলো। আমি, মায়া কি ভাবছো? কি কোনো সমস্যা? আর আব্বুর কাছে তো সবকিছু কিনে দিয়েছি, কোনো কিছু লাগলে কালকে ড্রাইভারকে বলো। আমার ডাকে মায়ের ভাবনা জগৎ থেকে ফিরে আসলো। মায়া, না কিছু না, আপনি মনে হয় কিছু খাননি, চলেন আমার সাথে, আপনি খাবেন। আমি মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। মায়া আমাকে খাবারের জন্য বলছে। আমি আমার খাবারের জন্য কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমাও। আর প্রতিদিন খাবার খাওয়ার জন্য কেউ ডাকেনি, আর এতদিন খাবার খাওয়ার জন্য কেউ ডাকেনি, আর আজকেও না ডাকলেও চলবে। তুমি যাও ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগলে আমার সন্তানের ক্ষতি হতে পারে। আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। মা, আসলে সেদিন আপনাকে ওইভাবে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর রাগ হয়েছিল, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি এসব নিয়ে ভাবি না, অভ্যাস হয়ে গেছে, এখন আর মন খারাপ হয় না। তাই বলে চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মায়ের মনটা মলিন হয়ে গেল, চলে গেল। আমি ভাবতে লাগলাম, মায়া আমার সাথে কথা বলল, খুব ভালো লাগছে, মায়া আমাকে ফিল করতে শুরু করেছে। কিন্তু আগেরকার কথা মনে পড়ে সব অন্ধকার হয়ে গেল। তারপর তো বিয়ন, এই ছিল গল্পের প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করো, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।